বলুন। হ্যাঁ, শুরু করুন, সময় যাচ্ছে। স্যার, পশ্চিম দিকে স্যার আপনার আচ্ছা, আপনি একটু দেখে নিন আগে। আচ্ছা কেশব, স্যার। বলো পশ্চিম দিক সম্পর্কে বলো। স্যার, পশ্চিম দিক স্যার আমাদের বাস্তুর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখানটা হচ্ছে আমাদের কাজকে দেখা হয়, মানে কাজের মানে জায়গা, সুযোগ টুযোগগুলো আছে বা অর্থনৈতিকের মানে একটা ভালো জায়গা। তো এখানে স্যার, এখানে ওয়েস্টে আমাদের শনি, শনি মানে শনি স্থান, এখানে আমাদের ওয়েস্টটা শনি আমাদের কি করে, শনি ন্যায়ের দেবতা, যে যেমন কর্ম করবে সেরকম ফল দিবে। সেক্ষেত্রে শনি একটা ভালো পজিশনে আছে, কিন্তু স্যার এই শনিটা এর সঙ্গে আমাদের ওয়েস্টটা নির্ভর করছে এখানে মানে কাজের জায়গার সঙ্গে সম্পর্ক যদি রাখে, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে আহ, যখনই সেপটিক ট্যাঙ্ক বা তোমার কি বলে কিচেন টিচেন আসে, যখন এখানে মানে কি বলবো, কাজে যারা কাজ করতো আর কি, মানে কাজ করতো, তাদের সঙ্গে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করার জন্য এখানে সম্ভবত সেপটিক ট্যাঙ্ক বা এইসবগুলো আসতে পারে। ঠিক আছে, তুমি একটু ভালো করে শান্ত হও আগে। শান্ত করে পয়েন্টগুলোকে লেখো বা ভালো করে ভাবনা চিন্তা করো। তোমার কাছে আমি আবার আসবো একটু পরে। আচ্ছা, মৌসুমিদি। হ্যাঁ, হুম, পশ্চিম নিয়ে। পশ্চিম দিকে সেপ্টিক ট্যাঙ্ক আসতে পারে, তার কারণ আমার মনে হয় নিজের কর্তব্য কর্ম অবহেলা করলে, কারণ ওটাই হচ্ছে আসল। তো যদি যদি কেউ নিজের কর্তব্য কর্ম অবহেলা করে, তাহলে সেপ্টিক ট্যাঙ্ক আসতে পারে, সেপ্টিক ট্যাঙ্ক বা টয়লেট এগুলো আসতে পারে। আর যদি কেউ কাজ না করে, সেটা একটা হয় যে জানা সত্ত্বেও, জানে সে নিজের কর্তব্যটা কি আছে, তা সত্ত্বেও সে যদি কাজ না করে, অলস হয়, তাহলে হতে পারে একটা। আর আরেকটা হতে পারে, আমি যেটা লিখেছি সেটা হচ্ছে জীবনের লক্ষ্য যদি কোনো স্থির না থাকে, যে আমি কোন পথে আগাবো, আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা যদি স্থির না থাকে, তাহলে হতে পারে মেন গেট। কেন মেন গেট মানে তো দরজা, তো ওইটা হচ্ছে মানে দরজা দিয়ে আমরা একমাত্র বাইরে বেরোতে পারি। তো সেই হিসাবে আমরা লিখেছি যে একমাত্র জীবনের উদ্দেশ্য কি, আমি কোন পথে যাব, সেটা ঠিক করবে মেন গেট। তো সেটা যদি তাদের লক্ষ্য ঠিক না থাকে, তাহলে মেন গেট সেটা দেখবে। আর রান্নাঘরটা আমি বুঝতে পারিনি, রান্নাঘরটা কি হতে পারে। একটা হতে পারে যে যদি মানে কি বলবো, রান্নাঘরটা হবে না, বুঝতে পারিনি।
বাকিরা কেউ চেষ্টা করবেন? আচ্ছা, স্মরজিৎ বাবু হ্যান্ড রাইজ করেছেন, বলুন। স্মরজিৎ বাবু। স্যার বলছি স্যার, ওই শনি পশ্চিম দিক খারাপ হবে যদি মানে পূর্বজন্মে জাতক বা জাতকের পরিবারের লোকের বিশেষ জাতকই তার আন্ডারস্টাফদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, বা তার অপরের টাকা আত্মসাৎ করার একটা প্রবণতা ছিল, বা সে কম টাকা দিয়ে মানুষকে বেশি পরিমাণ খাটিয়ে নেবার প্রবণতা থাকলে এইদিকে দোষ আছে, এই পশ্চিম দিকে দোষ আছে। এইদিকে দেবতা হচ্ছেন শনি। হ্যাঁ, তো শনি দেবতা যেহেতু অন্যায় সহ্য করেন না, তাই এই ব্যক্তিকে এই জন্মে তার নানা রকম মানে পূর্বকৃত ফলগুলি ভুগতে হয়। বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। কিন্তু ঠিক আছে, আপনাদের প্রত্যেকেই উত্তর সঠিক এসছে, খুব একটা ভুল আসেনি। কিন্তু আমি চাইছি বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে বলার জন্য, স্টেপ বাই স্টেপ। যে সেপটিক ট্যাঙ্ক আছে, ব্যক্তির কর্ম এরকম ছিল। টয়লেট আছে, তাহলে ব্যক্তির কর্মটা এই রকম ছিল। কিচেন রয়েছে, তাহলে এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত ছিল। লাস্টে কালার আছে, কালারটা আমি বাদই দিলাম, ওটা কনফিউশনের প্রতীক, ওটা ঠিক আছে, বাদ দিলাম ওটাকে। কিন্তু এই যে 3-4টে পয়েন্ট, সেপটিক ট্যাঙ্ক, টয়লেট, কিচেন আর এন্ট্রান্স, এই 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্টটাকে পয়েন্ট আউট করে করে কর্মগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এইটা হচ্ছে সব থেকে বড় কাজ। অবশ্যই এর পিছনে ডিজিট একটা বিরাট বড় ভূমিকা পালন করে। যারা প্র্যাকটিক্যালে যুক্ত আছেন বা প্র্যাকটিক্যাল টুকটাক হলেও করছেন, তাদের পক্ষে জিনিসটা কিন্তু খুব ইজি। তাদেরকে বিশেষ ভাবতে হবে না। আপনাদেরকে ভাবতে হচ্ছে বা আপনারা পারছেন না, তার মূল কারণটা হচ্ছে আপনাদেরকে আমি যতটুকু পড়াচ্ছি ততটুকুই। এর বাইরে গিয়ে আপনাদের বিষয়টার জন্য এক্সট্রা করে ভাবনা চিন্তা নেই, এক্সট্রা পড়াশোনা নেই, এবং সব থেকে বড় কথা এক্সট্রা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেই। এইগুলো ধরার জন্য না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ভীষণই জরুরি। আপনি যখন বাইরে গিয়ে মানুষকে ডিল করবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, তাদের সঙ্গে ভালোভাবে আপনি বন্ধুত্ব তৈরি করবেন, তারপর তাদের বাস্তু যখন দেখবেন, তখন বুঝতে পারবেন যে মানুষের ক্যারেক্টার এবং বাস্তুর মধ্যে মিলটা কোথায়, এবং কোন কর্মটা তাই তার করলে তারপর সেই কর্ম অনুযায়ী যখন তার বাস্তুকে আপনি মেলাবেন, তখন দেখবেন একদম অ্যাকিউরেট 100% মিলে যাচ্ছে। স্টেপ বাই স্টেপ যাবেন, দেখবেন মিলে যাচ্ছে। পদ্ধতি অনুযায়ী এগোবেন, পারফেক্ট ম্যাচ করে যাবে। সেই ব্যক্তি আগের জন্মে আচ্ছা, কি আমার করেছে। একটা প্রশ্ন ছিল। হুম, ওয়েস্টটা বলুন। খারাপ হয় স্যাটার্ন খারাপ থাকলে, যে ব্যক্তির বাড়ি ধরুন, হ্যাঁ, একদমই তাই। আর স্যাটার্নটা যদি খারাপ থাকে মানে হুম, পূর্বজন্মের কৃতকর্মের ফলেই স্যাটার্নটা খারাপ সে নিয়েই জন্মেছে, হুম। সেক্ষেত্রে কি ওই সেপটিক ট্যাঙ্ক, টয়লেট হ্যাঁ, বা কিচেন অবশ্যই, সমস্যাগুলো আসে? অবশ্যই, একদমই তাই। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে স্যাটার্নটা খারাপ নিয়েই সে জন্মেছে। ব্যাপারটাকে যদি একটু উল্টো ভাবি, যে পশ্চিম দিকটা খারাপ ছিল বলেই স্যাটার্নটা খারাপ নিয়েই জন্মেছে। হ্যাঁ, সেটাও নর্মালি হতে পারে। নর্মালি ধরুন, শনি এক একটা ঘরে 2.5 বছর থাকে, যদিও জ্যোতিষের ক্লাস নয় এটা। মেষ রাশিতে গিয়ে শনি নিচস্থ হয়, তাহলে মেষ রাশিতে গিয়ে শনি 2.5 বছর থাকবে। তার মানে আমরা ধরে নিতে পারি পার্টিকুলার ওই 2.5 বছরের মধ্যে যত ছেলে মেয়ে জন্মাবে, প্রত্যেকেরই পশ্চিম দিক কোনো না কোনোভাবে প্রবলেমেটিক অবস্থায় থাকবে, প্রত্যেকের থাকবে। আবার এটাও তো বলা যায় যে ধরুন একটা মানুষ জন্মালো তখন পশ্চিম দিক খারাপ, সেটা ঠিক আছে, এর পরবর্তীতে সে নিজে একটা বাড়ি করলো, সেখানে সে পশ্চিম দিকটা খারাপ করলো, সেক্ষেত্রে কি মানে স্যাটার্ন খারাপ হয়ে গেছে বা এরম কিছু আছে সেই জন্যই হচ্ছে? না, দেখুন, ধরুন আপনি যে যখন ব্যক্তি জন্মেছে তখন তার পশ্চিম খারাপ ছিল না, ঠিকঠাক ছিল। পরবর্তীকালে সে বাড়ি করলো, নিজের হাতে পশ্চিম দিকটা খারাপ করলো। তাহলে পশ্চিম দিক যে সমস্ত কর্মকে ইন্ডিকেট করে, সেই ব্যক্তি
তার গত জন্মে সেই সমস্ত কর্মটাকেই খারাপ করেছে নিজের জ্ঞানে, জেনে শুনে। সে জানে আমি ভুল করছি, তথাপি সেই কর্মগুলো সে করে গেছে। এই কারণের জন্য সে নিজের হাতে পশ্চিম দিককে খারাপ করলো। আর যখনই পশ্চিম দিক খারাপ হলো, সেটা অবশ্যই, এটা মাথায় রাখবেন, যখনই কোনো দিককে আমরা খারাপ করি বা ভালো করি, জ্যোতিষে একটা কথা হয় দশা বা অন্তর্দশা। দশা বলে একটা টার্ম হয়। যখন আমি যেই দিকটার কাজ করছি, সেটা ভালো হোক বা খারাপ, 100% জানবে দশার মধ্যে সেই গ্রহের উপস্থিতি থাকতে হবে। যদি সেই গ্রহের উপস্থিতি দশায় না থাকে, আমি চেষ্টা করেও সেই দিকের কোনো কাজ করতে পারবো না। স্যার বলুন। স্যার বলছিলাম, তাহলে আমরা পশ্চিম দিক থেকে এটা বলতেই পারি যে যারা ইচ্ছাকৃত ভাবে খারাপ কাজ করেছে, পরিকল্পিত ভাবে শয়তানি বা অন্যায় করেছে লোকের সঙ্গে, তাদের সম্পূর্ণ শাস্তিটা ওই পশ্চিম দিকের উপর দিয়েই শুধু না, যাবে। দেখুন, বিষয়টা এরকম নয়। শুধু এটা পশ্চিম দিক কেন, আমি তো এটা আগের দিনই বললাম, যারা নিজের ইচ্ছায় সজ্ঞানে অন্যায় কাজ করেছে। কর্মের তো বিভিন্ন ভাগ আছে, তাই না? যেরকম নারী নির্যাতন একটা খারাপ কাজ, জেনে শুনেই আর করছে, সেটার জন্য সেটা অত্যাচারের, উত্তর পূর্বটা একদমই তাই। অত্যাচারের ফল। সেটার জন্য এই যে বিভিন্ন দিক বিভিন্ন কর্মকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তো সেই না, এটা কর্ম যেহেতু অনুযায়ী তার স্পেশালি বাস্তবতা আসবে। পশ্চিমে বসে এবার থাকে পশ্চিম দিক এবং কোন কর্মকে দেখে? পশ্চিম দিক বাস্তবে ব্যক্তির কর্মফলকে দেখে, ঠিক আছে? কর্মের ফল কর্মফল থেকে। দেখে। তার সাথে সাথে যারা আমাদের নিচে লেবার শ্রেণীতে কাজ করে বা আমাদের আন্ডার যারা কাজকর্ম করে, সেই সমস্ত শ্রমিকদেরকে দেখে। খুব সাধারণ মানুষ, একদম আম জনতাকে দেখে পশ্চিম দিক। যখন এই ধরনের মানুষের ওপরে অত্যাচার চলে বা তারা নির্যাতিত হয়, তখন পশ্চিম দিক প্রবলেমে পড়ে, তার আগে নয়, ঠিক আছে? তো জেনে শুনে পাপ করেছিল, তার ফলটা সে পাবে। সে জেনে শুনেই তার বাস্তু খারাপ করবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো এখানে কোনো কনফিউশন, কারোর কোনো প্রবলেম? বুঝতে পারছি না, কেউ আছেন? আচ্ছা, সকলেই মৌন, ঠিক আছে। হ্যাঁ, বলছি স্যার, তাহলে টয়লেট আর সেফটি ট্যাঙ্ক থাকলে পশ্চিমে, ওইটা কি তাহলে মূল মানে অতীতে তাহলে কি ওই ধরনের কাজ করেছিল বলে ওইটা এসছে? আর কিচেনটা তাহলে কি কারণে হয়েছিল, মানে কিসের জন্য হয়েছে, ওই দোষটা জানতে পারলাম না। দেখুন, কিচেনকে আমি কোন কর্মের সঙ্গে তুলনা করতে বলেছি গত গত সপ্তাহে? কিচেনটাকে আমরা তুলনা করি কিসের সাথে মেনলি? কিচেন কোন কোন, এই আপনারা একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে না, আমাদেরকে থিওরিটা ধরতে হবে। এক তো বাস্তু করতে গেলে বা বাস্তুর এই সাবজেক্টগুলোকে বুঝতে গেলে পঞ্চতত্ত্বের যে ধারণা, সেটা খুব ভালো রকমভাবে থাকতে হবে। কোন তত্ত্ব কোন তত্ত্বকে ডিস্ট্রয় করে, কোন তত্ত্ব কোন তত্ত্বকে তৈরি করে, এই যে সার্কেল ব্যাপারটা, এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। পঞ্চতত্ত্ব যদি পূর্ণ জ্ঞান না থাকে, বাস্তু কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। তো অগ্নিতত্ত্ব, কিচেন মানেই অগ্নিতত্ত্ব। এই হ্যাঁ, অগ্নিদত্ত। হ্যাঁ, অগ্নিতত্ত্ব, যখন আমরা অগ্নিকোণ পড়েছিলাম, তখন অগ্নিতত্ত্ব বিষয়ের সবটা পড়েছি। আগুন কোন জিনিসগুলো কন্ট্রোল হুম। করছে? আগুন আমাদের শরীরের উত্তাপকে কন্ট্রোল করে, আমাদের জঠরাগ্নিকে কন্ট্রোল করে। তার সাথে সাথে সাংসারিক মায়ামোহের মধ্যে মায়াকে কন্ট্রোল করে এবং তার সাথে সাথে অর্থকে কন্ট্রোল করে, অর্থ। হ্যাঁ। তাই না? তাহলে কিচেনের অবস্থান যেখানেই হবে, সেই জায়গার সঙ্গে আমি কিছু জুড়ি বা না জুড়ি, আমি অর্থকে জুড়বো। আচ্ছা, অর্থকে কিভাবে জুড়বো? তার মানে ওই ব্যক্তি অতীতে অর্থ অপচয় করেছিল। না, অপচয় করেছিল কি করে বলবো? পশ্চিমে তো কিচেন ভালো হয়,
খারাপ তো বিশেষ রেজাল্ট দেখা যায় না। পশ্চিমে যখন কিচেন গেল তখন যদি ফল ভালো পাচ্ছে সে, তার মানে কি অর্থ এবং পশ্চিম দিক লেবার শ্রেণীর লোকদেরকে বোঝায়, নিচু শ্রেণীদেরকে বোঝায়, আম জনতাকে বোঝায়। যখন ওখানে কিচেন গেছে এর অর্থ হচ্ছে যে ওদের সঙ্গে অর্থ নিয়ে সেই ব্যক্তি কখনো বেইমানি করেনি। তাদের যেটা প্রাপ্য ছিল সেই ব্যক্তি আর্থিক দিক থেকে তাদের সবসময় সাপোর্ট করে গেছে। আচ্ছা ঠিক আছে, তো কিচেন যেখানেই থাকবে সেই জায়গার কর্মের সাথে আমি আর্থিক অবস্থাকে জুড়ে দেব, আর্থিক স্থিতিকে জুড়ে দেব, প্রবলেম সলভ। আপনাদেরকে একদম ডিপলি অ্যানালাইসিস করতে হবে না, একদম ঢুকে গিয়ে তার পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছুকে বের করে আনতে হবে না, শুধু ধারণাটুকু রাখুন। এই ধারণাটুকু ভীষণ প্রয়োজন, ভীষণই প্রয়োজন। আচ্ছা, তারপর আর কারো কোনো প্রশ্ন? স্যার কিচেনে যেমন আপনি অর্থ বললেন, কিচেন তো মানে আপনার স্যার ইয়েটা বুঝাচ্ছে, সাহস, ইমিউনিটি পাওয়ার, এগুলো তো বুঝাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বোঝায়, অবশ্যই বোঝায়। কিচেনে আমাদের কনফিডেন্স লেভেলকেও তো বোঝায়। হ্যাঁ এগুলোকেও জুড়বেন, অবশ্যই জুড়বেন। ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, হ্যাঁ এইবার স্যার। আমি একটা স্যার ওয়েস্টে স্যার ওয়েস্টে যেমন কিচেন বললেন, যে ওয়েস্টে যদি কিচেন হয় তাহলে বুঝতে পারবো যে গত জন্মে আমরা মানে আমাদের আন্ডার স্টাফকে কাজ করিয়ে সঠিক খারাপ ব্যবহার করিনি, বা লেবার ক্লাসকে মানে ঠিক মতো পারিশ্রমিক দিয়েছিলাম। সে মতো যদি NW তে আমার কিচেন আসে তাহলে আমি কি বুঝবো? দেখুন, NWটা হচ্ছে নিউট্রাল জায়গা। আচ্ছা ওখানে আপনি কিচেন বানান, বাথরুম বানান, সেরকম ভাবে বিশেষ খারাপ কিছু বা ভালো কিছু এফেক্ট দেখা যায় না, একদম নিউট্রাল জায়গা। আচ্ছা এইখানে এই সমস্ত জিনিস তাদেরই হয় যারা দেখবেন কর্ম করে, এই নিষ্কাম কর্ম একটা থাকে না, পড়েছি আমরা, সকাম কর্ম, হ্যাঁ স্যার, নিষ্কাম হ্যাঁ ঠিক কর্ম। ঠিক। ঠিক আছে, যখন ব্যক্তি নিষ্কাম হয়ে কাজ করে তখন ওই NWটা বেশি করে সে ইউজ করে। তো এক কথা বলতে গেলে নিষ্কাম কর্মের প্রতীক NW। আর ঠিক সেরকম স্যার AC আর Sটা না, কিচেনের জন্য। এসি আর এস এর ব্যাপারটা ওটা তো কর্মের সকাম কর্মের সঙ্গে চলে গেল। ব্যাপারটা হচ্ছে কারো সাউথ ইস্টে কিচেন রয়েছে, সাউথ ইস্টটা কি না কিচেনের জন্যই, রান্নাঘরের জন্যই ওটা। এবার অর্থের প্রয়োগ, অর্থাৎ অর্থ দ্বারা অর্থকে বৃদ্ধি করা। অর্থ দ্বারা অর্থকে বৃদ্ধি কিভাবে করে মানুষ? ইনভেস্ট করে, অর্থের সঠিক ব্যবহার করে, তবেই না অর্থকে বাড়াতে পারবে। আর অগ্নিকোণ কি হ্যাঁ অর্থকে স্যার বৃদ্ধি করে, অর্থকে হোল্ড করে রাখে। তাহলে ব্যবসাকে বোঝায়। 100% এই ব্যক্তি ব্যবসায়ী তো ছিলই, এবং ইনভেস্টমেন্ট কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, টাকাকে কি করে খাটাতে হবে, এই জ্ঞান বুদ্ধি ভালো ছিল এবং সেটা ভালোভাবেই করে এসছে। ঠিক স্যার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, এবার এবার বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইবার আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ব্রহ্মস্থান নিয়ে। ব্রহ্মস্থান এমন একটা জায়গা যেটা বারবার বলা হয় ফাঁকা রাখতে, এবং যদি সেখানে কোনো চূড়া মতন করা যায় তো আরো ভালো হয় সেটা। তো ব্রহ্মস্থানে কারোর বাড়ির দেওয়াল চলে এসছে বা পিলার চলে এসছে, দেওয়াল তবুও চলে, মানে যেটা পার্টিশন দেওয়াল হয় তবুও চলে, কিন্তু ভিত থেকে যে দেওয়াল ওঠে বা কলম পিলার পড়ে গেছে, এগুলো খুব ভয়ঙ্কর হয়, এগুলো একদম চলে না। তো ব্রহ্মস্থানে পিলার কখন পড়ে? ব্রহ্মস্থানে পিলার তখনই পড়বে, ব্রহ্মস্থান তখনই ভেদ হবে যখন জানবে, মানে এক কথায় চোখ কান নাক বুঝিয়ে বলে দিন,
যে এইখানকার মাটি খুবই খারাপ। যদি শল্য দোষ না থাকে, শল্য দোষ মানে মাটির নিচে অস্বাভাবিক জিনিস, সেটা হতে পারে হাড়, হতে পারে কোনো ভগ্নাংশ, ভগ্নাংশ বলতে সেটা বুঝতেই পারছেন কি বলতে চাইছি, বা আগে কখনো ওই জায়গাতে শ্মশানের কাজকর্ম করা হয়েছে কিংবা কবরস্থান ইত্যাদির কাজকর্ম করা হয়েছে, মানে খুবই পরিত্যক্ত একটা জায়গা যেখানে কোনো এক সময় খুব খারাপ খারাপ কাজকর্ম করা হতো। এই রকম কোনো জায়গাকে কেউ কিনে সেটাকে ঠিকঠাক করে মাটি টাটি ফেলে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর সেখানে বাড়ি বানিয়ে থাকছে, এর মানে 90% শিওর হয়ে যান একদম যে ওই বাড়িটা যে ও বানাচ্ছে ওর ব্রহ্মস্থানেও পিলার দেবে, ব্রহ্মস্থান ফাঁকা রাখবে না। আর যখনই আপনি কোনো শখ দেখবেন যে ব্রহ্মস্থানে পিলার পড়ে গেছে, ব্রহ্মস্থান দোষযুক্ত হয়েছে, তখনই চোখ কান নাক বুঝিয়ে বলে দেবেন যে মাটির মধ্যে গন্ডগোল আছে, মাটিটা পরিশুদ্ধ নয়, এখানে শল্য দোষ আছে, মাটি খুঁড়লেই কিছু না কিছু পাওয়া যাবে। কেমন? এইটা কিন্তু ব্রহ্মদেব আমাদের সংকেত দেয়। এবার উপায় কি? যেরকম ঈশান অগ্নি নৈঋত্যের কোনো উপায় থাকে না, ঠিক তেমনি ব্রহ্মস্থানেরও কোনো উপায় থাকে না। এখন অনেকে করে ব্রহ্মস্থানে মাঝখানে মাটি খুঁড়ে খোদাই করে সেখানে অনেক রকম রত্ন, পিরামিড ইত্যাদি ইত্যাদি স্থাপন করে মাটি চাপা দিয়ে দেয়। আলটিমেটলি সেখানে বেশ কয়েক লাখ টাকা খরচা হয়, কিন্তু উপকার হিসাবে কিছুই মেলে না। তাই ব্রহ্মস্থানের রেমেডি কখনোই কেউ করতে যাবেন না। অনেকে ব্রহ্মস্থানে ঘরের পাঁচিল পায়, ঘরের পাঁচিল মানে যেটা পার্টিশন, রুমের পার্টিশন হয়, যেটা একদম নিচ থেকে হয় না, ওপরের ফ্লোর থেকেই ওঠে, 3 ইঞ্চি 5 ইঞ্চি যে দেওয়ালগুলো হয়, সেগুলো অনেকের ব্রহ্মস্থানে এসে পড়ে। এখানে বিষয়টা হচ্ছে, অনেকে বলে, বাস্তুবিদ্যাই রয়েছে অনেকে, যে ওই দেওয়ালটা সাদা কালার পেন্ট করিয়ে দিন, তাতেও কোনো লাভের লাভ কিছু হয় না। আর নর্মালি ওই ধরনের পার্টিশন দেওয়াল যখন ব্রহ্মস্থানে আসে তখন ব্রহ্মস্থান বিশেষ ক্ষতি সম্পন্ন হয় না। বিশেষ ক্ষতি তখনই হবে যখন কলম পিলার বা ভিত থেকে দেয়াল উঠছে এই ধরনের কিছু পড়বে, তখনই একমাত্র সেটা ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে সেই সম্ভাবনা নেই। ঠিক আছে, এই অবধি ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ। যদি দেওয়াল মানে এমনি পিলার নয়, এমনি ঘরের দেওয়াল পড়ে, সেক্ষেত্রে কি কোনো রেমেডি করার দরকার আছে? রেমেডি দরকার নেই ওখানে। অ্যাকচুয়ালি মানে পিলার নয়, দেয়ালটাই পড়েছে, কিন্তু দেয়াল থেকে জাস্ট ওই কি বলবো মানে 6 ইঞ্চির গ্যাপে ব্রহ্মস্থান, দেয়াল ওতে নয় ওই। প্রবলেম কিছু নেই, ওতে প্রবলেম কিছু নেই। ও আচ্ছা, ব্রহ্মস্থান প্রবলেমেটিক তখনই হবে যখন সেখানে পিলার পড়বে। না না না, পিলার নয়, ঠিক আছে, দুটো ঘরের দেওয়াল, একটা ঘরের মধ্যে ব্রহ্মস্থানটা পড়েছে, ওতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। পড়েনি আর কি, মানে ওই দেয়াল থেকে ওই 6 ইঞ্চির গ্যাপে আর কি। ওতে কোনো প্রবলেম নেই, কিন্তু পিলার যখনই পড়বে তখনই সাবধান হয়ে যেতে হবে। নয় ওই বাড়ি আপনাকে চেঞ্জ করতে হবে, আর না হলে কোনোভাবে কনস্ট্রাকশন বাড়িয়ে হোক কমিয়ে হোক ব্রহ্মস্থানকে ওখান থেকে সরাতে হবে। ব্রহ্মস্থান চেঞ্জ করলেই একমাত্র সেই সমস্যা সমাধান হওয়া সম্ভব, নচেত নয়। অবশ্যই শল্যদোষ আছে, সেটাকে মিটিয়ে নিয়েই। এবার শল্যদোষের আর একটা সিমটম আমি বলি আপনাদেরকে, যেটা খুব বিশেষভাবে আমাদের ধ্যান দিতে হয়। আপনি কোনো ফাঁকা ল্যান্ড দেখতে গেছেন যেখানে কনস্ট্রাকশন হবে, কেবলমাত্র ল্যান্ড আছে, সেই ল্যান্ড আপনি দেখতে গেছেন। এবার সেই ল্যান্ডে কোথায় বাস্তুদোষ আছে বা কোথায় শল্যদোষ আছে, কোথায় কোন জায়গায় কি পোতা আছে, আপনি সেটা বুঝতে পারবেন শুধুমাত্র সেই ল্যান্ডে গিয়ে, কিচ্ছু করতে হবে না তার জন্য। যখনই আপনি ওই রকম কোনো জায়গায় প্রবেশ করবেন, আপনার মন মানসিকতা তখন কোথায় থাকবেন, আমি বাস্তুটা দেখছি এটা ঠিক না ভুল। একটা ল্যান্ড দেখতে গেলে যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো আপনি পালন করলেন,
ঠিক আছে, কিন্তু নিয়ম কানুন পালন করে তো আপনি বুঝতে পারবেন না যে জমির ঠিক কোন জায়গাতে কোনো কিছু পোতা আছে বা সেখানে কোনো অস্বাভাবিক জিনিস পাওয়া যাবে। প্রকৃতি আমাদের সংকেত দেয়, ঠিক যেই জায়গাটাতে কোনো অস্বাভাবিক জিনিস রাখা আছে, মাটি খুঁড়লে পাওয়া যাবে, আপনার শরীরের পার্টিকুলার ঠিক ওই জায়গাতে ওই জমিতে প্রবেশের সঙ্গে সঙ্গে নয় সেখানে একটু চুলকুনি টাইপসের হতে পারে, নয় সেখানে একটু ব্যথা অনুভব করতে পারেন শরীরের সেই অঙ্গটাতে। এবার শরীরের সেই অঙ্গটার দ্বারা আপনি বুঝবেন কি করে জমির কোন অংশে। সঙ্গে সঙ্গে আপনাকে জমির পুরো মাপটা নিতে হবে, নিয়ে সেই জমির ওপরে বাস্তুপুরুষের যে ছবি অবয়ব যেটা রয়েছে আমাদের চক্রের মাধ্যমে সেটাকে সেখানে স্থাপন করুন। সেই চক্রটা বা সেই বাস্তুপুরুষের অবয়বটা স্থাপন করার পর এইবার দেখুন আপনার শরীরের ওই অঙ্গটা আর বাস্তুপুরুষের শরীরের ওই অঙ্গটা ওই ল্যান্ডের কোন জায়গায় পড়ছে। যেই জায়গাটা পাওয়া গেল সেই জায়গায় আপনি খনন কার্য করান, ওখান থেকেই ওটা বেরোবে। এইটা খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এটা বাস্তব হয়। প্রকৃতি আমাদের সংকেত দেয়, তবে আপনাকে সেটা ঠিকঠাক ধরতে হবে। কখনো হয়েছে কারোর সঙ্গে ক্লাসে উপস্থিত বাস্তু করতে গেছি, প্র্যাকটিক্যাল করেছি, কিন্তু জানতাম না, আজকে জানলাম হয়তো, কিন্তু কোনো ল্যান্ড দেখার সঙ্গে সঙ্গেই শরীরের কোনো একটা অংশে কোনো কিছু অনুভব করা, নয় ব্যথা, নয় সেখানে খুসখুস ভাব, নয় উসখুস করছে, কোনো একটা অঙ্গ শরীরের কোনো একটা পোর্শন। অবশ্য যদি কেউ খেয়াল নাই, আসলে জানা থাকলেও হতো, ফোন দেওয়া যেত। যাওয়ার পরে একটা কি যেন অস্বস্তি হচ্ছে, কখনো ঘাড়টা ব্যথা করছে বা কোনো রকম অন্য কোনো রকম প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না, কোনো মতে চলে এলাম, এটা হয় মাঝে মাঝে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে মেইনলি যেটা হয়ে থাকে সাউথ ওয়েস্টের জন্য এটা হয়, ঠিক আছে। আর না হলে আর একটা জিনিস এটা হয়ে থাকে যখন যদি মাথা বা ঘাড়ের দিক থেকে হয় বা কোনো অঙ্গে কোনো তৈরি করা বাড়িতে গিয়ে ব্যথা অনুভব করছি, তখন জানতে হবে পার্টিকুলার বাস্তুপুরুষের ওই অঙ্গে বেশি ভার চাপানো আছে, তখনও এটা হয়। আচ্ছা। আর কোনো কোনো বাড়িতে গিয়ে ভীষণ একটা ডাউন নেগেটিভ ফিলিংস হয়, জাস্ট মনে হয় বাড়িটা ওটা সাউথ থেকে ওয়েস্ট, বেরোবো। ওটা সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। বুঝতে পেরেছি। ওটা কি বাস্তুবিদের সাথেই হবে? যারা বাড়িতে থাকে তাদের সাথে হবে না? না, ব্যাপারটা আমি তো হচ্ছে আজকে শিখছি। বাস্তুবিদ এই কে। ফিলিংসটা কিন্তু আমার অনেক দিনের। এটা এই হুম যে অস্বস্তি লাগছে বা ভালো লাগছে না, হুম বা হঠাৎ কিছুই হয়নি, আমি গেছি ওখানে, ঢোকার পর থেকে ঘাড়ে বা পিঠে ব্যথা করছে, হঠাৎ বেরিয়ে এলাম, ঠিক হয়ে গেল, এটা হুম। কিন্তু আমার বহুকাল থেকেই হয়। হ্যাঁ, এটা কেউ কেউ ইনবিল্ট পেয়ে যায়। আবার যেহেতু আমি বাস্তুবিদের কথাই কেন জোর দিয়ে বলছি, তার কারণ হচ্ছে বাস্তুবিদের কাজটা কি, সে তো খুঁজতেই গেছে ওটা, যে কি দোষ আছে, কোথায় প্রবলেম আছে, তার উদ্দেশ্যই তো সেটা, সে সেটাকেই দেখতে গেছে। অতএব প্রকৃতি তাকে নিজেই সংকেত দেবে। আর সেখানে বসবাসকারী ব্যক্তি তো প্রবলেমের মধ্যে পড়েই আছে, সে তো ভুগছেই, সে আর নতুন করে কি বুঝবে। কিন্তু নতুন কোনো ব্যক্তি যখন যাচ্ছে সে সেটা অনুভব করতে পারবে। এটা শুধুমাত্র বাস্তুবিদের সঙ্গেই হবে এমনটা জরুরি নয়, সেটা যে কোনো মানুষের সঙ্গে হতে পারে। তার বাড়িতে কোনো অতিথি গেছে তার সঙ্গেও হতে পারে, কিন্তু সে কি বুঝবে সংকেতটা? সে বুঝবে না। কিন্তু যখন একটা বাস্তুবিদ যাবে সে বুঝতে পারবে যে এই সংকেতটা আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল, এটা এর জন্য হচ্ছে। সাধারণ মানুষ তো সেটা বুঝবে না। কেমন? তো বিষয়টা হচ্ছে এরকম, যে প্রকৃতি আমাদের সংকেত দেয়, বাস্তু আমাদের সংকেত দেয় কোথায় প্রবলেম আছে, কি প্রবলেম আছে, আমাদেরকে সেটা ধরতে হবে। এবার এই জায়গায় পৌঁছতে গেলে আমাদের একটু বেশি করে প্র্যাকটিক্যাল করতে হবে, সেটা ভীষণ দরকার। একটু একটু করে এক্সপিরিয়েন্স হতে 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 তারপর এগুলোর কোনো ব্যাপার থাকবে না, আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো এবার বলুন কারোর কোনো জিজ্ঞাসা আছে এই এই পর্যন্ত?
কোনো জিজ্ঞাসা নেই তো? আচ্ছা, বেশ। তাহলে নতুন টপিকে আসা যাক। সিলেবাসটা একটু খুলবেন, কি ছিল সিলেবাসটা? কেউ একজন একটু গ্রুপে সেন্ড করুন, আমি দেখে নিই একবার কত পর্যন্ত গেছি আমরা। আমার তো এখানে মোবাইলে দেখতে পাচ্ছি না। স্যার দিচ্ছি, আমি জানি না বুঝতে পারবেন কিনা, লেখাটা আমার হাতে লেখা আছে সিলেবাসটা, আমি দিয়ে দিচ্ছি দেখে। নাম্বার দেওয়া আছে স্যার, যেটা বুঝতে অসুবিধা হবে একটু আমাকে বলবেন কাইন্ডলি, আমি বলে দেবো। স্যার পাঠিয়ে দিয়েছি। হুম হুম হুম। হ্যাঁ, পেয়েছি। যে নাম্বারটা লেখা বুঝতে অসুবিধা হবে স্যার সেটা আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো, মানে বলে দেবো। পনেরো অব্দি বাংলায় সংখ্যা লিখেছি, 16 থেকে আবার ইংলিশের সংখ্যা ডিজিট। কি অত্যাচার! 30 আবার মাঝখান থেকে 29 বাংলা হয়ে গেছে, 28 বাংলা, বাবা। আচ্ছা, আপনাদের সিলেবাস অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে, আর 4 থেকে 5টা টপিক আমাদের বাকি আছে। এই 4 থেকে 5টা টপিক আমরা কমপ্লিট করব, তারপরেই সিলেবাস কমপ্লিট। তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়াল বাস্তুটা রয়েছে, এই দুটো। আর আচ্ছা, এই মানুষের স্যার এইগুলো স্যার প্রকৃতি থেকে জ্ঞান সংগ্রহের উপায় এইগুলো কি করানো হবে? না, এগুলো আর করানো হবে না, এত দূর যাওয়া যাবে না।
কারণ এগুলো করানো হতো যদি ক্লাসে কন্টিনিউটি থাকতো, প্লাস তার সাথে সাথে হোমওয়ার্ক ঠিকঠাক আসতো, বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকতো, তাহলে এটা করানো সম্ভব হতো। আয়ুর্বেদ, বাস্তু এগুলো হবে না, তাই তো? হুম হুম। কোনগুলো হবে না আমি আপনাদের বলে দিচ্ছি। যেগুলো ধরতে পারবেন না, হবে না বলা ভুল, ধরতে পারবেন না আপনারা, মানে ক্লাসের অবস্থা থেকে আমি বলছি এটা। লাস্টের দিকে হচ্ছে 28, 29, এই না এটা কত, 28, 29, 30 আর 26। ও 26টা এখন লাস্ট চলে এসেছে। আচ্ছা। মানে এই বাস্তু দেখে জন্মছক বিচার বা জন্মছক দেখে বাস্তু বিচার দুটো একই টপিক, দুটো করে করা আছে যদিও। এটা আর পেশাগতভাবে বাস্তু, প্রকৃতির জ্ঞান সংগ্রহের উপায়টা আমি তবুও একবার পড়াবার চেষ্টা করব, ধরতে পারলে ভালো। ঠিক আছে, এইগুলো বাদ যাবে। কর্মের পরিচয়, কর্মফল চ্যাপ্টার আমাদের অলরেডি চলছে, শেষের পথে। আচ্ছা, আমাকে একটা কথা, আমার একটা জিনিস মনে পড়ছে না যে এই মানুষের শরীরের গঠন ও 24 তত্ত্ব, এটা কি পড়ানো হয়েছিল কি হয়নি? আমি কনফিউজড এটা নিয়ে, আমার মনে পড়ছে না। স্যার আপনি বায়ুর উপরে করিয়েছিলেন। বায়ুর ওপর? হ্যাঁ, একদম মানে ডিটেলসে পড়িয়েছেন, ওটা ডিটেলসে। ওর ডিটেলসে হয়নি, একটু হালকা হালকা করে হয়েছে। কোনটা ডিটেলসে হয়নি? ওই না যেটা, না, যথেষ্ট ডিটেলস হয়েছে। না না ওই ইয়েটা, মানুষের ওই 24 তত্ত্ব না কি বললো ওইটা, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আর একটু, হ্যাঁ আরেকবার করে দিলে ভালো হতো। ঠিক আছে, এটা একবার দেখিয়ে দেওয়া হবে। মানুষের তাই স্যার শরীর বাস্তু দেখে জন্মছকটা ওটা হবে না স্যার? চেষ্টা করব রাখার। এইগুলোর জন্য না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ভীষণ দরকার। ঠিক আছে, 24 তত্ত্বে গেলেই ওটা ওখান থেকে আমার মন ও শরীরের সামঞ্জস্যতা চলে আসবে, একই চ্যাপ্টার দুটো ওর মধ্যে ইনক্লুড করা আছে। নবগ্রহ সম্পর্কে ধারণা আমাদের প্রত্যেকেরই আছে, ওটা করানো হয়ে গেছে, প্লাস জ্যোতিষ ও বাস্তুর সম্বন্ধ হয়েছে। যেটা হয়নি সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যাটা হয়নি। তো জ্যোতির্বিদ্যাটা বেশ খানিকটা আমাদের স্পেস সায়েন্সের অংশ, মানে বেশ খানিকটা বলা ভুল, জ্যোতির্বিদ্যা পুরোটাই স্পেস সায়েন্স। বাস্তুর জন্য সেখান থেকে বেশ খানিকটা জিনিস নেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা একটা নোট করে রাখুন, আমি আজকে বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমাকে বলবেন। নেক্সট উইকের ক্লাসে আমি এই মানুষের শরীরের গঠন ও 24 তত্ত্ব এই চ্যাপ্টারটাকে কভার করব। ঠিক আছে, সেই মতন আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, আর অবশ্যই নোটবুক রাখবেন সামনে। আচ্ছা, ক্লাসে উপস্থিত বই প্রত্যেকে পেয়েছেন কি? টেক্সট বুক প্রত্যেকে পেয়েছেন? হ্যাঁ আমি পেয়েছি, আমি পেয়েছি। হ্যাঁ স্যার পেয়েছি স্যার। আচ্ছা, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, এই টেক্সট বুকটা একটু ফলো করবেন, কারণ ওখানে 16 দিক সম্পর্কে এবং পঞ্চতত্ত্ব সম্পর্কে বিশদে লেখা আছে, তো ওইটা ভীষণ দরকার, একদম বেসিক। তো বেসিক জায়গাটা না থাকলে না, বড় বড় উপরে যত উঠছি আমরা এই জায়গাগুলো ধরতে পারবো না। তাই বইটার দিকে একটু চোখ রাখবেন, ফলো রাখবেন বিষয়টা। তত্ত্ব সম্পর্কেও যেহেতু বলা আছে, আর এখন বাকি যত উপরের দিকে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব, তত তত্ত্বটা ভীষণ গুরুত্বপূর্ণ। তত্ত্বের ওপরই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা আপনারা নোট করে রাখুন, মানুষের শরীরের গঠন ও 24 তত্ত্ব
এইটাই আমাদের নেক্সট উইকের পড়া থাকলো, ঠিক আছে? প্লাস আমি আবারও বলছি আপনাদেরকে যে হোমওয়ার্ক যেগুলো দেয়া হচ্ছে সেগুলো একটু করার চেষ্টা করুন, না হলে আমার নিজেরই ইন্টারেস্ট কমে যাচ্ছে আপনাদের ক্লাস করাতে। নেক্সট আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এই যে কর্মফল নিয়ে আমরা আলোচনা করছিলাম, এইটাই থাকবে, কিন্তু এটা এই টয়লেট, সেপটিক ট্যাঙ্ক ইত্যাদি নিয়ে লিখতে হবে না। এবার সেটা বেডরুম নিয়ে লিখবেন। বেডরুম কি ডিসাইড করে? বেডরুম ব্যক্তির চরিত্রকে ডিসাইড করে, ক্যারেক্টারকে ডিসাইড করে। সে কেমন চরিত্রের হবে, কেমন তার চিন্তা ভাবনা হবে, কেমন তার ফোকাস হবে, এই জিনিসগুলোকে বেডরুম দেখায়। তাহলে এবার আশা করছি বেডরুম নিয়ে লিখতে পারবেন। সেই জায়গায় কর্মের সঙ্গে তার চরিত্রকে, তার ভাবধারাকে, তার চিন্তা ভাবনা এগুলোকে জুড়ে দেবেন, তাহলে বেডরুমের পুরো হিস্ট্রি চলে আসবে। ঠিক আছে, সূত্রে ফেলে কাজ করুন, দেখবেন ইজি। আর যত মাথা খাটিয়ে করতে যাবেন তত কিন্তু কঠিনের দিকে যাবে ব্যাপারটা। বিষয়কে বেশি কঠিন করতে যাবেন না, হালকাভাবে নিন, সহজভাবে নিন, অনেক সহজ হবে। এটা কি 4টে দিকে নাকি 16টা দিকে দিই? না, 5টা দিকেরই করুন না, 16 দিক করতে হবে না। 5টা দিক? হ্যাঁ, 5টা দিক? 5টা দিক করুন, 5টা প্রধান দিক? 5টা দিক। 5টা দিক মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আর ঈশান? দক্ষিণ করতে হবে না, পূর্বও করতে হবে তাহলে না। তাহলে উত্তর করুন, ঈশান করুন, অগ্নি করুন, নৈঋত করুন আর পশ্চিম করুন। মেনলি এই 5টা দিকের উপরই বাস্তু দাঁড়িয়ে আছে। এই প্রধান 5টা দিকের বিষয় লিখুন। উত্তর, ঈশান, অগ্নি, নৈঋত আর পশ্চিম। হ্যাঁ, আচ্ছা, আর নাহলে আর একটা করতে পারেন যে আমি যে 5টা বলছি এই 5টাই কেন করতে হবে, আপনারা নিজেদের মতন যে কোনো 5টা দিকে বেছে নিয়ে সেটাও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে, যেটা আপনাদের সহজ মনে হয়। কেমন? এই হচ্ছে বিষয়। ঠিক আজ হ্যাঁ আছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমি বিশেষ এটাকে দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। তবে নেক্সট উইকে হোমওয়ার্কগুলো করে আসলে একটা কেন 2-3টি টপিক একসঙ্গে পড়াবার ইচ্ছে রাখবো, আশা করি। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নেক্সট উইকে দেখা হচ্ছে। শুভরাত্রি। গুড নাইট স্যার।